বাড়তি শুল্ক ৩ মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি, আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি। শুল্কারোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে দর কষাকষির আহ্বান, ক্রয়াদেশ স্থগিতে উদ্বেগ। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল দেশ, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ সহ নানা কর্মসূচি। গণপরিষদ নিয়ে মুখোমুখি বিএনপি এনসিপি, আগে জাতীয় নির্বাচন চায় জামায়াতও। দীর্ঘ ৪ মাসেও বই পায়নি শিক্ষার্থীরা, পৌঁছে যাবে চলতি সপ্তাহে বলছে এনসিটিবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। শুল্ক পুনর্বিবেচনা ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের শুল্ক শূন্যে নামিয়ে আনার পাশাপাশি তাদের শিল্পজাত পণ্যের শুল্ক অর্ধেকে নামিয়ে আনার কথাও জানানো হয়েছে। এছাড়া আগামী ৩ মাসের জন্য ৩৭% শুল্ক স্থগিত রাখারও আহ্বান জানানো হয় চিঠিতে। মেহেদী হাসানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাজারে বছরে $৮.37 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে দেশটি থেকে আমদানি $2.21 বিলিয়ন। বাণিজ্যে এ অসমতা দূর করতে আগে থেকেই মার্কিন প্রশাসনের সাথে কাজ করছে বাংলাদেশ। এরই মধ্যে ঘটল যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনা। এরপরই সরকারের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার এসব পদক্ষেপের বিস্তারিত জানিয়ে চিঠি দেওয়া হয় মার্কিন সরকার প্রধানকে, যাতে উল্লেখ আছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি বাড়ানোর নানা উদ্যোগের কথা। এতে বলা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা, গম, ভুট্টা ও সয়াবিনের মতো কৃষিপণ্য আমদানি করবে। এসব পণ্যের শুল্ক হবে 0%। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে। অন্যদিকে দেশটির গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর বা মেডিকেল সামগ্রী আমদানির উপর শুল্ক অর্ধেকে নামিয়ে আনা হবে। পাশাপাশি কাস্টমস সহ নানা অশুল্ক বাধা দূর করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও উল্লেখ করা হয়েছে। উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস, রেশনালাইজিং প্যাকেজিং, লেবেলিং অ্যান্ড সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস অ্যান্ড আন্ডারটেকিং ট্রেড ফ্যাসিলিটেশন মেজার্স সাচ অ্যাজ সিম্পলিফাইং কাস্টম প্রসিডিওরস অ্যান্ড স্ট্যান্ডার্ড। চিঠিতে স্টারলিংকের বাংলাদেশে কার্যক্রম শুরু করতে দ্রুত গতিতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়েও উল্লেখ করা হয়েছে। ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরও বেটার হবে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। অতিরিক্ত শুল্কারোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে সরাসরি দর কষাকষির আহ্বান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসির। সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় ব্যবসায়ীদের আন্তর্জাতিক এই সংগঠন। যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্যে ক্ষতির কারণ হবে বলে আশঙ্কা করছে আইসিসি। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। বর্তমানে কোনো গেল ২ এপ্রিল বিশ্বের অনেক দেশের উপরই পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ক্ষেত্রে এ শুল্ক হার ৩৭%। ব্যবসা বাণিজ্যের উপর অতিরিক্ত এই শুল্কের প্রভাব জানাতেই এই সংবাদ সম্মেলন। আইসিসি বলছে ১৯৩০ সালের পর যুক্তরাষ্ট্রের এ ধরনের শুল্ক আরোপের ঘটনা আর ঘটেনি। এতে বিশ্ব বাণিজ্য সংকটে পড়বে। আর যা ঘটেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন, যা বৈশ্বিক অর্থনীতির বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এটি নিঃসন্দেহে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার জন্য একটি ধাক্কা, তবে এটাকে বড় কোনো সংকটে পরিণত নাও হতে পারে। এ ঘটনার পর বাংলাদেশ সরকারের নেওয়া সব পদক্ষেপের প্রশংসা করেছে আইসিসি। বলছে এর সমাধান বহুপাক্ষিক ফোরামে নয়, হতে হবে দ্বিপাক্ষিকভাবে। মার্কিন শুল্কের প্রভাব নিয়ে আলোচনা করণীয় ঠিক করতে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত জরুরি বৈঠক ডেকেছেন। এই জন্য আমরা তার দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানাই। তবে এটা বাইলেটারাল নেগোসিয়েশন ছাড়া কোনো কিছু হবে না। মাল্টিলেটারাল কোনো অ্যাপ্রোচ এখানে বোধহয় আমেরিকা অ্যাপ্রোচ করতেছে না, মোর ইম্পর্টেন্টলি প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এরই মধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছে। এটিকেও ইতিবাচক বলছে আইসিসি। ইউ শুড অলওয়েজ ট্রাই টু ওভারকাম। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।
মার্কিন পণ্যে 50% পর্যন্ত শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাবকে খুবই ইতিবাচক বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, চিঠি দিয়ে থেমে থাকার সুযোগ নেই, যথাযথ তদারকি করতে হবে। এদিকে শুল্ক ইস্যুতে পোশাক খাতে কিছু ক্রয়াদেশ ও জাহাজীকরণ স্থগিতের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মাঝে। হিরোজুম্মানের রিপোর্ট। বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় ঝড় বইছে। যুক্তরাষ্ট্রের অস্বাভাবিক শুল্কের প্রভাব মোকাবেলায় তৎপর সরকার। পরিস্থিতি সামাল দিতে মার্কিন পণ্যে 50% শুল্ক ছাড়ের পাশাপাশি দেশটি থেকে আমদানি বাড়ানোর প্রস্তাবকে ইতিবাচক বলছেন ব্যবসায়ী নেতারা। আমরা খুব আশাবাদী যে সরাসরি প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন, এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ইউএসটিআর চিঠি দিয়েছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা। এটার পিছনে অন্তত লেগে থাকতে হবে, ফলো আপে রাখতে হবে। তাহলে আমার বিশ্বাস যে আমরা এই কঠিন পরিস্থিতির মধ্য থেকে ভালো কিছু আমরা বের করে নিয়ে আসতে পারবো। তবে পোশাক খাতে কিছু ক্রয়াদেশ স্থগিত হওয়ায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মাঝে। এক্সিস্টিং যেই শিপমেন্টটা আমার অলরেডি অন দ্য ওয়ে টু ইউএসএ, সেটার কি হবে? বায়ার যদি যাওয়ার পরে সে এই বিশাল পরিমাণে ট্যাক্স বা ট্যারিফ না দিয়ে যদি মাল রিলিজ করতে না চায়, তাহলে আমরা কিন্তু পেমেন্টটা পাবো না। দ্বিতীয়ত যে অর্ডারগুলো আমাদের হাতে আছে, কাউকে এটাকে স্থগিত করার জন্য বলছে। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানো কঠিন হবে না। দুটো বিষয়ের কথা উল্লেখ আছে। একটি হলো যে এই যে তাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি, তো সেটার ক্ষেত্রে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে 50% ট্যারিফ কমাবেন এবং একই সঙ্গে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত পণ্য আমদানি করে সেই আমদানি আরও বাড়াবেন। তো এই যে দুটো বিষয় আমি মনে করি যে এই দুটোই কিন্তু গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। সংকট উত্তরণে সরকার সঠিক পথেই হাঁটছে বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষা ও ক্লাস বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। কর্মসূচি শেষে শহীদ মিনার ও রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। দাবি, বন্ধ হোক সকল হত্যাযজ্ঞ। মোহাম্মদ হানিফের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। এই প্রতিবাদ ফিলিস্তিনের নিপীড়িত গাজাবাসীর পক্ষে। গাজাবাসীর আহ্বানে সারা বিশ্বের মুসলমানদের সাথে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষক শিক্ষার্থী সহ ঢাকার সাধারণ মানুষ। অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর সরকারি বেসরকারি অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়। নিজ নিজ জায়গা থেকেই প্রতিরোধ করার জন্য এখানে আসা। ধর্মের কথা বলবো না, মানবতার খাতিরে এখানে এসেছি। গাজার উপরে যে সহিংসতা চালানো হচ্ছে তা একান্তই কাম্য না। আমরা সবার প্রথম আমরা মুসলিমের জায়গা থেকে আসছি। ঢাকার বাইরে থেকেও প্রতিবাদ সমাবেশে যোগ দিতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছি। অফিসে যাওয়ার পথে এটা দেখে তারপর আমরা এখানে দাঁড়ায় গেছি। ফেসবুকে দেখে আমার কাছে অনেক খারাপ লাগে। ছোট বাচ্চারা তারা তাদের মা বাবাকে হারিয়ে অনেক কান্না করতেছে। মুসলিম দেশগুলো হত্যাকাণ্ডের প্রতিবাদ না করায় নিন্দা জানানোর পাশাপাশি বিক্ষোভ থেকে আহ্বান আসে মুসলিম উম্মাহকে এক কাতারে আসার। ঘুমন্ত বিশ্ব মুসলিমকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা জেগে উঠুন এবং আওয়াজ তুলুন ইসরায়েলের বিরুদ্ধে। বিশ্বের যত মুসলিম আছে আমি সকলকে আহ্বান করব, সকলে জানে ইসরায়েলের সকল পণ্য বর্জন করে, তাইলে ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া হবে। আজকে মুসলিম বিশ্বের ঐক্যের সময় এবং সেই ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যাতে একজন অভিভাবক ফিরিয়ে আনতে পারি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ঘোষণার পাশাপাশি গাজায় সহায়তা দেওয়ার দাবিও করা হয়। কোনো মেডিকেল টিম বা হচ্ছে যে মানে নার্সিংয়ের কোনো টিম যে ওখানে পাঠানোর জন্য আর্থিকভাবে বা হচ্ছে মানুষ পাঠিয়ে যেভাবে হোক আমার মতে মানে হেল্প করা পসিবল। এর আগে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বেশিরভাগ সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে। বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজও। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল সারা দেশ। গ্লোবাল স্ট্রাইক কর্মসূচির সমর্থনে বিক্ষোভ হয়েছে সারা দেশে। ঢাকায় মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ হওয়ায় সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, এসবি, সিআইডি, পুলিশ ও গোয়েন্দা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম।
ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকে সাড়া দিয়ে বাংলাদেশেও পালন করা হয় নো ওয়ার্ক নো স্কুল। এতে যোগ দেন বিভিন্ন পেশা, বয়স ও ধর্মের মানুষ। যে নরহত্যা চালাচ্ছে এর প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়েছি। ছোট ছোট বাচ্চাদের অনেক মারছে, আমি এটা সহ্য করতে পারছি না। গাজাবাসীর যে ছোট ছেলে মেয়েদেরকে তারা শহীদ করছে, আমরা আমাদের আর সহ্য করতে পারছি না। প্রত্যক্ষ পরোক্ষভাবে সবসময় ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। ইনশাআল্লাহ ফিলিস্তিন হলো যে মুক্তি পাবে। মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ জানায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ করে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। বাংলাদেশের 18 কোটি মুসলমান আমরা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক দেখতে চাই না। অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায় তারা। ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করতে হবে। রাজধানীর শাহবাগেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। এই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তির জন্য সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য লড়াই করবে। ইসরায়েলি বাহিনীর দখলদারত্বের প্রতিবাদে রাজপথে সোচ্চার হয় সব শ্রেণী ও পেশার মানুষ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষরা আন্দোলন করছেন। তাদের দাবি খুব দ্রুতই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ করতে হবে। এই বর্বরতায় নারী এবং শিশু সহ সব মানুষ যেন তুলোর মতো আকাশে উড়ে যাচ্ছে। বর্বরতায় নিশ্চিহ্ন হতে বসেছে গাজা উপত্যকা। দ্রুতই ফিলিস্তিনে এই বর্বরতা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে হবে। সব শ্রেণী এবং ধর্মের মানুষেরই এই মানবিক আবেদন। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচিতে অংশ নেন হাজারো শিক্ষার্থী। এ সময় পরীক্ষা ও ক্লাস স্থগিত থাকে, প্রশাসনিক কাজ বন্ধ রাখা হয়। বিক্ষোভ থেকে গাজায় দ্রুত হত্যাকাণ্ড বন্ধের পাশাপাশি ইসরায়েলি সকল পণ্য বর্জনেরও আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নো ওয়ার্ক নো স্কুল এই স্লোগানে গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল, র্যালি ও অবস্থান কর্মসূচি হয়েছে। সকালে রংপুর টাউন হলের সামনে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নানা শ্রেণী পেশার মানুষ। সমাবেশ থেকে অবিলম্বে হত্যা বন্ধের পাশাপাশি সকল ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমরা রংপুরের পক্ষ থেকে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে সমাবেশে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে হাদি চত্বরে প্রতিবাদ সমাবেশ মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। পরে একটি র্যালি বের করা হয়। গণহত্যা যে চলছে ফিলিস্তিনে, তারা এটা বন্ধ করে। ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছি, তারা যে নির্যাতিত হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি। সিরাজগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের কর্মসূচি হয়। জেলার 2টি বিশ্ববিদ্যালয়, 3টি মেডিকেল কলেজ, হাই স্কুল, কলেজ সহ সকল প্রাথমিক বিদ্যালয় একযোগে ক্লাস বর্জন করে। শিক্ষকরা ক্লাস বর্জন করেছে, ছাত্রছাত্রীরা এসেছিল তারা ক্লাস বর্জন করে অলরেডি এই ফিলিস্তিনের এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছে। প্যালেস্টাইন সাপোর্ট গ্রুপ মানিকগঞ্জের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা প্রয়োজনে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে অচিরেই অবিলম্বে এক্ষুনি বন্ধ করা দরকার। যশোরের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি MM কলেজ, সিটি কলেজ, আল হেরা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ অংশ নেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গাজায় ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে ধামরাই ও জয়পুরহাট সহ সারা দেশে হয়েছে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও র্যালি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদী কর্মসূচিতে সংহতি জানিয়ে পূর্ব নির্ধারিত সবার আগে বাংলাদেশ কনসার্ট পিছিয়ে
10 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল নেওয়া হয়েছে। সকালে ডিএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে কনসার্টের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে এসে কথা জানান সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, গাজার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদী কর্মসূচি পালন করবে, তাই তাদের সাথে এদিন সংহতি জানাবে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। শনিবারের কনসার্টেও গাজায় গণহত্যার প্রতিবাদ জানানো হবে। আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যাক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করব। সেই জন্য আমরা 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল সারা বাংলাদেশে 4টি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি। 12 এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে। মৃত্যু উপত্যকা গাজার পরিস্থিতি আসলে কি সেটি একটু জানার চেষ্টা করি। যে ফিলিস্তিনের গাজা জুড়ে মৃত্যুর মিছিল দেখা গেছে। 24 ঘন্টায় তেল আইবের হামলায় প্রাণ গেছে আরও অর্ধশতাধিক মানুষের। জবাবে হামাস ইসরায়েলে 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এ পর্যন্ত 50,695 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে গাজায় চলমান নৃশংসতার প্রতিবাদে ফিলিস্তিন ও বাংলাদেশ সহ বিশ্বের দেশ শেষে ধর্মঘট হয়েছে, সে খবর তো জেনেছেন। ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে মরক্কো ও যুক্তরাষ্ট্রেও। এরই মধ্যে গাজা সহ বিভিন্ন ইস্যু নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা করতে যুক্তরাষ্ট্র গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আফসানা নীলা জানাচ্ছেন বাকিটা। নেতানিয়াহু বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত গাজা। আবাসিক ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হলেও থেমে নেই আগ্রাসন। গেল 24 ঘণ্টায়ও উপত্যকা টিকতে সর্বাত্মক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হামাস ইসরায়েল ঐক্যমতে না আসায় গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু হয়নি, যার ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার বিভিন্ন অংশে হামলার মাত্রা বাড়ায় ইসরায়েল, যার বড় একটি অংশ দক্ষিণ গাজার রাফা শহরকে লক্ষ্য করে চালানো হয়েছে। নিশ্চিহ্নের পথে গুরুত্বপূর্ণ শহরটি। 90% বাড়ি ধ্বংস হয়েছে। পাশাপাশি রাফার 24টি সুপেয় পানির কূপের মধ্যে 22টি ধ্বংস করা হয়েছে। 12টি মেডিকেল সেন্টারের কার্যক্রম একেবারেই বন্ধ। খান ইউনিস থেকেও ফিলিস্তিনিদের সরিয়েছে দখলদার ইসরায়েল। দের আল বালাহ সহ 5টি শহর ছাড়তে বলা হয়েছে বাসিন্দাদের। নিরস্ত্র বেসামরিক ব্যক্তি আর শিশুদের ওপর ভয়াবহ গণহত্যা চলছে। এদিকে ইসরায়েলের কারাগারে 17 বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে অপুষ্টিতে। গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আজ ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আর বিশ্বজুড়ে চলছে দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা, নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার দৃষ্টি দেওয়া যাক দেশের অভ্যন্তরীণ রাজনীতির দিকে। গণপরিষদ নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অতি জোরালো অবস্থান নিয়ে অবিশ্বাস ও সন্দেহ বাড়ছে রাজনীতির মাঠে। বিএনপির শীর্ষ নেতারা বলছেন এটা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা, আর জামায়াতে ইসলামীর গুরুত্ব জাতীয় নির্বাচনের উপর। অন্যদিকে দলীয় স্বার্থ ভুলে জাতির কথার ভাবার তাগিদ এনসিপি নেতাদের। মাহিলা ইসলামের রিপোর্ট। গণপরিষদ নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো। বিতর্ক আরও জোরালো হলো ঐকমত্য কমিশনের দেওয়া রাজনৈতিক দলগুলোর সংস্কার সমর্থন সংক্রান্ত প্রশ্নমালায়। মোটা দাগে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনে তীব্র আপত্তি বিএনপি ও সমমনা বেশিরভাগ দলের। কিন্তু তবুও গণপরিষদ ভোট নিয়ে অনড় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের দল এনসিপি। কিন্তু কেন এই অবস্থান? এই যে সংবিধানটা হয়েছে, এই সংবিধান যারা প্রণয়ন করেছে তাদের কিন্তু এই ম্যান্ডেট ছিল না, এবং সংবিধানটা করা হয়েছে একদম এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা দিয়ে। এটা আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিট না। ফলে এখন যখন আমরা সংবিধান পরিবর্তন করার কথা বলছি, তখন আসলে মুক্তিযুদ্ধকে বাংলাদেশের জনগণের কাছে ফেরত নেওয়ার একটা চেষ্টার কথা বলা হচ্ছে। কারণ এই সংবিধানটা আসলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আমাদের প্রথম সংবিধান হচ্ছে ওই ঘোষণাপত্র, যেটা আমাদের মুক্তিযুদ্ধ, সেটা। আর এখানেই আপত্তি বিএনপির। দলটির ঐকমত্য কমিশনের বেশিরভাগ সংস্কার প্রস্তাবে সায় দিলেও সংবিধান পরিবর্তনের মতো সিদ্ধান্তের জন্য সংসদেই আস্থাশীল তারা। গণপরিষদ কখন করে? যখন দেশে কোনো শাসনতন্ত্র থাকে না, তখন করে। তো শাসনতন্ত্র আছে, তো কি গণপরিষদের প্রয়োজন কি? যেগুলো অ্যামেন্ড করতে হয় সেটা পার্লামেন্টে রেটিফাই করো, ইলেকশনে রেটিফাই করো। শাসনতন্ত্রকে
বাতিল করে দেশে শূন্যতার সৃষ্টি করে এই গণপরিষদ করে এটা তো হতে পারে না। বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে খানিকটা দূরত্ব থাকলেও জামায়াত এখন জাতীয় নির্বাচনকেই বেশি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট, যে পর্যায়ে আমরা আছি, তাতে গ্রহণযোগ্য, অবাধ এবং কতগুলো ধারা সংবিধানের যদি পরিবর্তন করা যায়, তাহলে নির্বাচন হলে এটা একটা সংস্কারের পরেই ইলেকশনটা হবে এবং সেটা একটা সুষ্ঠু নির্বাচন হবে, অর্থবহ নির্বাচন হবে। বড় রাজনৈতিক দলগুলোর এমন অবস্থানে হতাশ এনসিপি। তাদের বিশ্বাস জাতির স্বার্থে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেন তারা। অন্যান্য সময় যখন স্বাভাবিক একটা পরিস্থিতি থাকে তখন সবাই সবার দলীয় এজেন্ডাটাই নিয়েই কাজ করবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু এখন সময় হচ্ছে জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দেওয়া। তো সমস্ত দলগুলোকে আমরা চাইবো যে তারা এই ব্যাপারে অধিক যত্নশীল হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যাবতীয় সংকট আর দূরত্বের মেঘ কাটার আশা নেতাদের। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দীর্ঘ 4 মাসেও শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি বই। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে চলতি সপ্তাহে বাকি বই পৌঁছে যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এদিকে মানহীন বই বিতরণের জন্য অভিযুক্ত কয়েকটি ছাপাখানাকে জরিমানা করেছে এনসিটিবি। আদিত্য মামুনের রিপোর্ট। 2025-26 শিক্ষাবর্ষের প্রাথমিক মাধ্যমিকের জন্য গেল জানুয়ারিতেই 41 কোটি বই বিতরণের লক্ষ্যমাত্রা থাকলেও শতভাগ বই পৌঁছাতে সময় লাগলো প্রায় 4 মাস। 41 কোটি বইয়ের চাহিদা থাকলেও যাচাই বাছাই শেষে প্রাথমিকের জন্য 9 কোটি 15 লাখ ও মাধ্যমিকের জন্য 30 কোটি 40 লাখ 41,692টি বই সরবরাহ করার দাবি এনসিটিবির। গত মাসের মাঝামাঝির দিকে আমাদের পিডিআই কমপ্লিট হয়ে গেছে, তার মানে সমস্ত বই আমাদের ডেলিভারি ডান। প্রায় ৬৬ পয়েন্ট থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বই দেয়া হলেও ঈদের ছুটির কারণে পৌঁছাতে পারেনি সব বই। কোনোভাবেই বই অপ্রাপ্তির আশঙ্কা নেই। আরও হয়তো 3-4 দিন আমাদের যে পয়েন্টগুলিতে আমরা বই ডিস্ট্রিবিউশন করে থাকি সেই পয়েন্টগুলিতে ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার কথা। মানহীন বই সরবরাহ করায় বেশ কিছু ছাপাখানার বই ফেরত নেওয়ার কথাও জানান বোর্ড চেয়ারম্যান। সংশ্লিষ্ট ছাপাখানার যে মালিক পক্ষ তাদেরকে ডেকে নিয়ে এসে আমরা তাদের কাছ থেকে মুসলিকা নিয়েছি যে মানহীন বইয়ের রিপোর্ট যেগুলি পাওয়া গেছে সেগুলি বাজার থেকে উইথড্র করে আমাদের মানসম্পন্ন বই সরবরাহ করার জন্য। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। প্রতিষ্ঠার দ্বার প্রান্তে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়, অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। বিনিয়োগ সম্মেলনে এমন আশার কথা শোনালেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্য উপযুক্ত বলে মন্তব্য করেন গভর্নর। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা ভাঙতে ঢাকায় শুরু হলো 4 দিনের বিনিয়োগ সম্মেলন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হওয়া এই সম্মেলনে 40 দেশের 600-র বেশি বিনিয়োগকারী যোগ দিয়েছেন। নতুন ভাবনা এবং স্বপ্ন নিয়ে যোগ দিয়েছেন দেশ বিদেশের তরুণ উদ্যোক্তারাও। প্ল্যানারি সেশনে বিনিয়োগ পরিবেশ, সহায়ক অবকাঠামো, বিনিয়োগ সুরক্ষা আইন নিয়ে আলোচনায় উদ্যোক্তাদের আশার কথা শোনান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। Of about 800-900 crore from contributions from commercial banks, basically, and they will be the owner, equity holders of that fund, and the money would be only used for equity investment in promising startup companies. দেশে বিনিয়োগের পরিবেশ সহজ করে দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে নানা দিক তুলে ধরেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। There are many things that we could potentially do to help the startup community to spread the message, but my genuine feeling is that that needs to be done in collaboration with startup community and based on the suggestions and ideas that come up from startup community. BIDA's primary role is to be the collaborator or the coordinator
make sure that ministries across the government and the startup ecosystem, the private sector, they're all in tune and doing the exact same thing, moving in the right direction. So the force of nature takes us to the end goal. উদ্যোক্তাদের মূলধন সহায়তায় সংগ্রহ করা তহবিল বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার এমনভাবে কাজ করছে যাতে ভবিষ্যতে বাংলাদেশের কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আর বিনিয়োগ সম্মেলন থেকে রাতারাতি বিনিয়োগ আসবে এমন চিন্তা থেকে সরে এসে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বাংলাদেশ অপেক্ষা করবে বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান। ইনভেস্টমেন্ট ডিসিশন ওভারনাইট হয় না। ওনারা হয়তো বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন, তাই ওনারা বাংলাদেশে এসেছেন। ওনারা এই ট্রিপ করে কালকে সকালে গিয়ে কন্ট্রাক্ট সাইন করবেন, আমি এটাও চাই না। ওনারা একটা পজিটিভ আউটলুক নিয়ে ফেরত যাবেন, ওনারা হেড অফিসে যাবেন, হেড অফিসে গিয়ে কনসাল্ট করবেন, ওনারা বলবেন যে আমি ফিজিক্যালি দেখে এসেছি জায়গাটা কাজ করছে। আমরা প্রত্যেকের সাথে একটা যোগাযোগ রাখবো, আগামী 6 মাস 12 মাস চেষ্টা করবো এটাকে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে ম্যাটেরিয়ালাইজ করার জন্য। বর্তমান সরকার কখনোই ইন্টারনেট বন্ধ করবে না এবং আগামী সরকার যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। সাইবার সেফটি অর্ডিন্যান্সটা পাস করব, সেখানে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছি। প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়েছে। উক্ত পদে অধিষ্ঠিত থাকার সময় প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর একটি মামলা রয়েছে। আইন অনুযায়ী দ্রুতই সেটির শুনানি হবে বলে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের এই মামলাটি শেষ হলেই মামলা মুক্ত হবেন তারেক রহমান। এ সময় কায়সার কামাল আরও জানান, এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মামলা মুক্ত হয়েছেন। এছাড়া তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে একটি মামলায় সাজা আছে। এদিকে মামলার সাথে তারেক রহমানের দেশে ফেরার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন কায়সার কামাল। দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত একটা মামলা, যে মামলায় টোটাল 56 জন সাক্ষী ছিল। 56 জনের মধ্যে মাত্র 19 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। তড়িঘড়ি করে রায় দেওয়ার জন্য মোমবাতি জ্বালিয়ে রাতে সেই মামলার বিচার কার্য পরিচালনা করা হয়েছিল। জুবাইদুর রহমান ম্যাডামও এই মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত আদালত দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা প্রায় চূড়ান্ত। কমিশনের অনুমোদন পেলে কার্যকর হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এছাড়া সীমানা নির্ধারণ নিয়ে আইন সংশোধনের চেষ্টা চলছে, তবে অনুমোদন না হলে বিদ্যমান সীমানা নিয়ে নির্বাচন হবে। মানিক শিকদারের রিপোর্ট। নির্বাচনী বিধিমালা, সীমানা নির্ধারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে কমিশন কর্মকর্তাদের এই বৈঠক। ওনারা কি জানতে চায়? পরে নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিধিমালাও প্রায় চূড়ান্ত। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থায় একবারে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। নির্বাচনে সবার সমান সুযোগ রাখতে সর্বোচ্চ কঠোর থাকবে কমিশন। আমরা সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের যে মেকানিজমগুলোর যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেন করার জন্যই আমরা বারবার মিটিংয়ে বসছি। রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বৃদ্ধি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান নির্বাচন কমিশনার। আমরা অনেক আবেদন পেয়ে যাই, তাহলে হয়তো। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা এখন সময়ের অপেক্ষা। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 এর খসড়া চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়। এর উপর মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে খসড়াটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতির মাধ্যমে জারি হবে অধ্যাদেশ। অধস্তন আদালতের বিচারকদের চাকরি, নিয়োগ, বাজেট ও নিরাপত্তা নিশ্চিত করবে এই সচিবালয়। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। বিচার বিভাগের নিয়ন্ত্রণ হাতে রাখতে সব সরকারের আমলে পৃথক সচিবালয়ের আলোচনা হলেও কাজে তেমন অগ্রগতি হয়নি। 5 আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। গত বছর 21 সেপ্টেম্বর সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে বিচার বিভাগের সচিবালয় নিয়ে জোর দাবি তোলেন প্রধান বিচারপতি নিজেই। এরপর শুরু হয় চিঠি দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা। তবে এই সচিবালয় নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে নানা সংশয় থাকলেও চূড়ান্ত খসড়ায় জানা যায় নিয়ন্ত্রণ থাকছে প্রধান বিচারপতির হাতে। সরকারের যে কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরের আওতাধীন বা নিয়ন্ত্রণাধীন মুক্ত থাকবে সুপ্রিম কোর্ট সচিবালয়। খসড়ায় অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও শর্তাবলী নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে অধস্তন আদালতের বাজেট ও বিচারকদের নিরাপত্তা তত্ত্বাবধান করবে এই সচিবালয়। তবে সংবিধানের 116 অনুচ্ছেদ বহাল রাখা অবস্থায় এটি জারি করা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এই অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরি ও শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির অপর ন্যস্ত। সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে। রাষ্ট্রপতি তো পরামর্শ সেই প্রধান বিচারপতির সাথেই করবেন, ফলে এখানে খুব একটা সাংঘর্ষিক পজিশন তৈরি হবে বলে আমার কাছে মনে হয় না। 116 আপাত দৃষ্টিতে অন্তরায়, কিন্তু আমি মনে করি এখন যে খসড়াটা রেডি করা হয়েছে, পৃথক জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলে বা সচিবালয় নামে যেটাকে আমরা বলছি, সেটা যদি হয় তাহলে এটার সাথে সরাসরি সাংঘর্ষিক হবে না। বিচার বিভাগ পৃথক হোক তা কেউ কেউ চান না বলে মন্তব্য করেছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য মাজদার হোসেন। বিচার বিভাগকে পদলেহী করার জন্য, বিচার বিভাগকে নিজের ইচ্ছা অনুযায়ী চালার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলই কাজ করেছে। এরই মধ্যে এই সংক্রান্ত খসড়া চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়, যার উপর মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম ওয়াসার সরবরাহ করা পানিতে বেড়েছে লবণাক্ততা। জোয়ারের পানি কর্ণফুলী হয়ে হালদা নদীতে প্রবেশ করায় ওয়াসার পানিতে লবণাক্ততা তৈরি হয়েছে। ফলে নগরবাসীর কাছে সুপেয় পানি সরবরাহে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামে ওয়াসার পানির দৈনিক চাহিদা 58 কোটি লিটার। 4টি শোধনাগার প্রকল্প থেকে সরবরাহ করা হচ্ছে প্রায় 46 থেকে 47 কোটি লিটার পানি। হালদা নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় মহড়া পানি শোধনাগার প্রকল্পের উৎস থেকে পানি সংগ্রহ কমিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে এই শোধনাগার থেকে দৈনিক 3 কোটি লিটার পানি কম পাচ্ছে ওয়াসা। ফলে নগর জুড়ে তৈরি হয়েছে হাহাকার। নিয়মিত এটা সাফার করতেছি, তার মধ্যে আমরা মাসে মাসে বিল দিচ্ছি, তার মধ্যে আমরা আবার এখন জারের পানি খাচ্ছি। বাইরে থেকে কিনে আনতে হয়, আমাদের অনেক সমস্যা, ক্রাইসিসের মধ্যে পড়ে যেতে হয়, কারণ সবসময় তো আর রান্নাবান্নার জন্য কিনে খাওয়া যায় না। ওয়াসা বলছে বৃষ্টি কম হওয়ায় কাপ্তাই হ্রদ থেকে পানি ছাড়া কমিয়েছে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। উজানের পানি কমে যাওয়ায় কর্ণফুলীর জোয়ারের পানি হালদায় প্রবেশ করছে। এতে মহড়া পানি শোধনাগার প্রকল্পে লবণাক্ত পানি পরিশোধন করতে হচ্ছে। হালদা থেকে সংগ্রহ করা প্রতি লিটার পানিতে পাওয়া যাচ্ছে 600 মিলিগ্রাম লবণ, পরিশোধনের পর থাকছে 250 মিলিগ্রাম। পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি পাচ্ছে বলে জানান চিকিৎসকরা। বিশেষ করে শিশু, বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারী, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের জন্য লবণাক্ত পানি ক্ষতিকর। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের একটা রিকমেন্ডেশনস লেভেল ঠিক করে দিয়েছেন আর কি। তো এর চেয়ে যদি বেশি মাত্রাতিত লবণ আমরা যদি কনজিউম করি, তো সেই ক্ষেত্রে স্বাস্থ্যের একটা এফেক্ট হয়। তাহলে ভেরি কেয়ারফুল থাকতে হবে। যাদের হাই প্রেশার আছে, যাদের কিডনি প্রবলেম আছে, যাদের হার্টের প্রবলেম আছে, তাদেরকে ভেরি কেয়ারফুলি এই লবণাক্ত পানি থেকে পরিহার থাকা। হালদার যে পয়েন্ট থেকে ওয়াসার পানি উত্তোলন করে সেখানে লবণাক্ত বেশি হওয়ায় জোয়ারের সময় পানি উত্তোলন বন্ধ রাখা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। সমস্যার সমাধানে স্থায়ী উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা। আমাদের যে মহড়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা, সেটা আপনার কর্ণফুলী এবং হালদার কনফ্লুয়েন্স থেকে 0.5 কিলোমিটার দূরে।
তো এটা খুব সহজেই আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের ওখানে চলে আসে। তো যার ফলে আমাদের স্যালাইনিটি ওই প্ল্যান্টের স্যালাইনিটি বেড়ে যায়। প্রতি বছরই প্রায় মার্চ, এপ্রিল, মে মাসে এইভাবে চলে। তো আমরা এই কারণে পার্মানেন্ট একটা সলিউশনে চলে যেতে যাচ্ছি। চট্টগ্রাম ওয়াসার বর্তমান আবাসিক গ্রাহক ৭৮,৫৪৪টি, বাণিজ্যিক সংযোগ আছে ৭,৭৬৭টি। প্রায় ১,২০০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে নগরীতে পানি সরবরাহ করলেও প্রতিদিন পানির ঘাটতি থাকছে ১২ থেকে ১৫ কোটি লিটার। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছে আরেকটা সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। মার্কিন শুল্কারোপে বিশ্ব শেয়ার বাজারের ধস অব্যাহত, দায় নিতে রাজি নন ট্রাম্প। আমন্ত্রণ আবারও সন্ধ্যার ২১ সংবাদ। কাল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ইলিশ সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এছাড়া নভেম্বর থেকে আগামী জুন মাস পর্যন্ত ইলিশ আহরণ নিষিদ্ধ থাকায় পহেলা বৈশাখে জনগণকে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপদেষ্টা। তিনি বলেন, এই সময়কালের মধ্যে সকল প্রকার জাটকা ও ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ের মধ্যে কোনোভাবে যেন জাটকা মাছ বা ইলিশ মাছ নিধন না করা হয়, তার জন্য জেলায় জেলায় সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়া এই সময়কালের মধ্যে সাগরের যে কোনো ধরনের নৌযান বা সাগরে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। কেউ সরকারি এই বিধিমালা ভঙ্গ করার চেষ্টা করলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। তিনি আরও জানান, এ ব্যাপারে নৌবাহিনী ও কোস্ট গার্ড সহ আইন প্রয়োগ শৃঙ্খলা বাহিনী কাজ করছে। ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত যে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ পালন করতে জাটকা সংরক্ষণ করলে যে ইলিশ বাড়বে, একদম ছোট হিসাব করলে যে ৫০% আরও বেড়ে যাবে। তো সেটা বাড়লে সরবরাহ বাড়বে। শেষ করছি সন্ধ্যার ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাড়তি শুল্ক ৩ মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি, আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি। শুল্কারোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে দর কষাকষির আহ্বান, ক্রয়াদেশ স্থগিতে উদ্বেগ। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল দেশ, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ সহ নানা কর্মসূচি। গণপরিষদ নিয়ে মুখোমুখি বিএনপি এনসিপি, আগে জাতীয় নির্বাচন চায় জামায়াত। দীর্ঘ ৪ মাসেও বই পায়নি শিক্ষার্থীরা, পৌঁছে যাবে চলতি সপ্তাহে বলছে এনসিটিবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।